প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষ্মা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর রফিক আহমেদ 1962 সালের 1 জানুয়ারি রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিটিসিডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বক্ষব্যাধি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এই যে স্যার, একটি কথাই আছে, যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। তো এই যে একটি ভয়ঙ্কর, তথাকথিত ভয়ঙ্কর রোগ এক সময়ের, এখন কিন্তু এটি এতটা ভয়ঙ্কর নেই। একটু জানতে চাইবো যক্ষ্মা রোগটি কি এবং কেন এটিকে এত ভয়ঙ্কর বলা হতো এক সময়। যক্ষ্মা অতি প্রাচীন রোগ। যীশু খ্রিস্টের জন্মের 3700 বছর আগে প্রথম ইজিপ্টের এক মমির ভিতরে যক্ষ্মা রোগের জীবাণু পাওয়া গেছিল। আচ্ছা। তারপরে তার উপরে গবেষণা করতে করতে 1880 সালে জন কক্স পালমোনারি টিউবারকুলোসিসের ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন আবিষ্কার করেন। তার 2 বছর পরে 82 সালে যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার হয়। আচ্ছা। তারপরে যক্ষ্মা রোগের যে জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা অর্ডিনারি সাধারণ ব্যাকটেরিয়া না, এটা সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। যেমন টিউবারকুলোসিসের জীবাণু শনাক্ত করার জন্য অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই AFB বলি আমরা, নির্ণয় করার জন্য পরীক্ষা করা হয়, যার সময় লাগে 6 থেকে 8 সপ্তাহ। আচ্ছা। অথচ অন্য ব্যাকটেরিয়া 3 দিনের ভিতরে কালচার করা যায়। তো এই টিউবারকুলোসিসের জীবাণুটা আমাদের দেশে খুবই ভয়াবহ অবস্থার ভিতরে আছে। পৃথিবীর 22টা দেশে টিউবারকুলোসিসের রোগী খুব বেশি পাওয়া যায়। তার ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যায় চীন অথবা ভারত। আমাদের অবস্থান এর আগেও ছিল 6ষ্ঠ, বর্তমানে 7ম। আচ্ছা, কেন স্যার এত বাড়ছে কেন? যেহেতু এটার চিকিৎসা পদ্ধতি খুব সহজ হয়ে যাচ্ছে, তো এই যে আপনি যেটি বলছিলেন যে ভয়াবহ রূপ লাভ করছে, রোগটি তো আসলে সেরকম ভয়ঙ্কর কিছু না, বা যেভাবে চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে, সেক্ষেত্রে কেন বাড়ছে? সেটি কি চিকিৎসা ক্ষেত্রে কোনো অসতর্কতার জন্য নাকি অন্য কোনো কারণ রয়েছে? আসলে এটা হচ্ছে বায়ুবাহিত রোগ বলি আমরা, বাতাসের মাধ্যমে ছড়ায়। একজনের টিবির জীবাণু আছে, পালমোনারি টিউবারকুলোসিস যাকে বলি আমরা, প্রতিবার তার হাঁচি কাশির সাথে 3500 ড্রপলেট বের হয়, ওইটা বাতাসে উড়িয়ে বেড়াচ্ছে। সংক্রামক একটি রোগ। সংক্রামক বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে ড্রপলেট নিউক্লিয়াস হিসাবে, ক্ষুদ্র ক্ষুদ্র 3500। তো ওইটা যার নাক দিয়ে লাংসে যাবে তারই যক্ষ্মা রোগ হবে। আর যক্ষ্মা রোগ আর ইনফেকশন আর ডিজিজ দুইটা কিন্তু এক না, আমরা মনে করি এক। যেমন পরিসংখ্যানে বলে যে 15 থেকে 54 বছর বয়সী সবার শরীরের ভিতরেই যক্ষ্মার জীবাণু আছে, কিন্তু তারা ঝুঁকির মধ্যে কারা, কিন্তু তারা সাফারার না। কিন্তু জীবনের কোনো এক সময় দেখা যাচ্ছে যে তারা সাফার করতেছে, কেউ না কেউ সাফারার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ঝুঁকির মধ্যে কারা পড়ছেন, কারা বেশি এই যক্ষ্মা রোগে ভুগে থাকেন? যারা সাধারণত, যেমন যক্ষ্মা হাসপাতাল আছে, সেখানে যক্ষ্মা রোগীদের সাথে কাজ করতেছে, ওদের যক্ষ্মা রোগ হওয়ার ঝুঁকি পারে। আবার বস্তি স্লাম এরিয়ায় যারা গরিব, অপুষ্টির শিকার, ডায়াবেটিসের রোগী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ক্যান্সারের ওষুধ পাচ্ছে একজন, তারপরে যে কোনো কারণে হয়তো সাইটোটক্সিক ড্রাগ দেওয়া লাগতেছে, তাহলে শরীরের যে নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওইটা হ্রাস পাইলে পারে। যেমন গর্ভবতী মহিলাদের টিবি রোগ হওয়ার কথা ছিল না, কিন্তু গর্ভধারণের পরে টিবি রোগ, যেহেতু তারা তখন রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম থাকে। একটু স্যার জানতে চাইবো আমি লক্ষণগুলো সম্পর্কে। লক্ষণগুলা 100 জন টিবি রোগী যদি আমরা শনাক্ত করি, তার 80 জনই পাবো ফুসফুস টিবি।
একটা বিষয় একটু জানতে চাইবো, এই টিবি বা যক্ষ্মাটা কিন্তু বলা হয়ে থাকে যে এমন কোনো অঙ্গ নেই বা এমন কোনো শরীরের এমন কোনো অংশ নেই যেখানে এই টিবি বা যক্ষ্মা হয় না, সেটি আসলে কতখানি সত্যি? ইয়েস, ওই 4টে জায়গায় হয় না, যেমন হার্ট মাসল, তারপর হচ্ছে মাংসপেশির মাসল, তারপর থাইরয়েড আর প্যানক্রিয়াস। এই 4টে জায়গা ছাড়া সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গে, ইভেন ত্বকেও যক্ষ্মা রোগ হতে পারে। আচ্ছা, তো একটু যেটিতে আমরা ছিলাম লক্ষণগুলো একটু জানতে চাই। পালমোনারি টিউবারকুলোসিস মানে ফুসফুসের যেটা, এটার আবার লক্ষণ 2 রকম। একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে সিস্টেমিক। জেনারেলের ভিতরে আসতেছে যেমন খাওয়ার রুচি কমে যাওয়া, দুর্বল লাগা, তারপর শরীর অধিক ঘামা, কাশি একটা বিষয়, যে দীর্ঘমেয়াদী একটি কাশি, এগুলো হচ্ছে জেনারেল ফিচার। আর স্পেশাল যেহেতু ফুসফুসের রোগ, যেমন কাশি হওয়া, কফ বের হওয়া, কফের সাথে রক্ত যাওয়া, আচ্ছা, তারপর শ্বাসকষ্ট এবং বুক ব্যথা। আচ্ছা, তো একটু জানতে চাইবো যে কখন আসলে রোগীরা আপনাদের কাছে আসা উচিত বা কখন আসছে আপনাদের কাছে রোগীরা? এ তো সবসময় প্রচার হচ্ছে যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কাশি, অথচ অ্যান্টিবায়োটিকে যাচ্ছে না, তখনই রোগীর অবশ্যই এক্সক্লুড মানে টিউবারকুলোসিস হয়েছে কিনা এটা দেখার জন্য আসা উচিত করতে হবে। আচ্ছা, তো আপনি তো বললেনই যে চিকিৎসা বা ইনভেস্টিগেশনের কিছু মেথড রয়েছে, কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে? ইনভেস্টিগেশন হচ্ছে কিছু সাধারণ পরীক্ষা আছে, যেমন সিবিসি ও টিএসআর। এখানে ইএসআর ট্রিপল ফিগারস, মানে 100 অর অ্যাবভ 100 হয়ে যায়। আচ্ছা, এমটি মানটক্স টেস্ট আছে একটা, 10 মিলিমিটারের বেশি হয়ে যায়, মানটক্স টেস্ট পজিটিভ হয়। আবার স্পুটাম ফর এএফবি অ্যান্ড মাইক্রোব্যাকটেরিয়াল সিএস। স্পুটাম ফর এএফবি করে অনেক সময় মাইক্রো অর্গানিজম পাওয়া যায়, সেটা খুবই ক্ষুদ্র, নিশ্চিত হন, মানে রেড রড লাইক স্ট্রাকচার আর কি। আচ্ছা আচ্ছা, তার মাধ্যমে বুঝতে পারেন যে রোগীটি যক্ষ্মা রোগে ভুগছেন। চিকিৎসাটা ফাইনালি দ্যাট চেস্ট এক্সরে, আচ্ছা, হ্যাঁ, চেস্ট এক্সরে তো রয়েছেই, চেস্ট এক্সরে করলে পরে আমি দেখতেছি যে পালমোনারি টিবি আসলে নাও হইতে পারে, যেমন নিউমোনিয়া, টিউমার, 3টে ক্ষেত্রে এক্সরে দেখে এক্সক্লুড করা যায় না যে এটা টিবি। তবে কনফার্মেটরি টেস্ট অনলি ওয়ান, স্পুটাম ফর এএফবি। তার মাধ্যমে আপনার কনফার্ম হন, শুধু চেস্ট এক্সরে দিয়ে এক্সক্লুড করা যায় না। স্যার, একটু জানতে চাইবো যে চিকিৎসাটা আসলে কিসের উপর নির্ভর করে এবং কতদিন ধরে চিকিৎসাটা চলতে থাকে? আচ্ছা, এমনি স্বাভাবিক রোগ এর চিকিৎসা অ্যান্টিবায়োটিক বলা আছে যে 5 to 7 days, নট মোর দেন 10 days। কিন্তু এইখানে টিবির চিকিৎসা 6 মাস চলে। আচ্ছা, মানে পালমোনারি টিউবারকুলোসিস হোক আর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, সেটি যে কোনো টিবির ক্ষেত্রেই আপনাদের স্পাইনাল টিউবারকুলোসিস ছাড়া, মানে আমরা বলি ক্যাটাগরি 1, 4টে ড্রাগ একসাথে দেওয়া লাগে, যেমন রিফাম্পিসিন আছে, আইসোনিয়াজাইড, পাইরাজোনামাইড, ইথামবিউটাল, 4টে একসাথে শুরু করতে হবে। 2 মাস খাওয়ার পরে আবার ওরই 2টা, যেমন রিফাম্পিসিন আর আইসোনিয়াজাইড, আরও 4 মাস খাবে। সব মিলিয়ে 6 মাসের একটি কোর্স, টোটাল 6 মাস। কিন্তু একজন রোগী যদি 2 সপ্তাহ ওষুধ খায়, সে ক্লিনিক্যালি ইমপ্রুভ করে। এবং এই কারণেই সবচেয়ে বড় যে ঝুঁকিটা বা দুর্ঘটনার মধ্যে রোগীরা পড়েন, যে আসলে চিকিৎসাটা তো তার পুরোপুরি হয় না, তারা বন্ধ করে দেন তখন ওষুধটা। 2 সপ্তাহ, আবার কারো 4 সপ্তাহ, তারপরে আর তার কোনো সিমটমই থাকে না। তখন রোগী মনে করে যে আমি তো সুস্থ হয়ে গেছি, বিনামূল্যে ওষুধ তাও খেতে চায় না। এই জন্যই যে এত কম সময়ে কম খরচে সহজলভ্য ওষুধ পাচ্ছেন রোগীরা, কিন্তু তারপরও কিন্তু দিনে দিনে যক্ষ্মার প্রকোপ বেড়ে যাচ্ছে। তার প্রধান কারণটাই হচ্ছে এটা, এবং রিকারেন্স রেট তখন আবার বেড়ে যায়, পরে আবার হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে টিউবারকুলোসিস 6 মাসের কম যদি কেউ ওষুধ খায়, বললাম তো যে 1 মাসেই সুস্থ হয়ে যাবে, কিন্তু 2 মাস, বড় জোর 4 মাস, ওর ডিফল্টার 2 মাস ওষুধ খাওয়ার পরে সুস্থ হয়ে গেল, তারপর ওষুধ বন্ধ করে দিল, তাকে কিন্তু আবার টিবি হবে। হয়তো 6 মাস ভালো থাকে, 1 বছর ভালো থাকে, আবারও টিবি রোগী হবে। তো তখন সেকেন্ড লাইন ট্রিটমেন্ট বলি আমরা। আচ্ছা, তখন ওই সেকেন্ড লাইন ট্রিটমেন্টটা করতে হবে। ক্যাটাগরি 2, সেখানে আবার 5টা ড্রাগ,
আচ্ছা, তার মানে চিকিৎসাটাও তখন জটিল হয়ে গেল তখন সেইটা আবার চিকিৎসা আমরা আশা করব টোটাল 8 মাস। অবশ্যই আশা করব যে যাতে সঠিক চিকিৎসাটাই সঠিক সময়ে নিয়মিতভাবে আমাদের রোগীরা নেবেন এবং সেভাবেই সুস্থ হয়ে যাবেন। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টি নিয়ে দিলেন আমাদের। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যক্ষ্মা এই রোগটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন সেগুলো আপনাদের আশা করছি উপকারে আসবে। আজকে আমরা দেখব মেয়েদের খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা মেজর বডি পার্ট, সেটা হচ্ছে চেস্ট। এবং চেস্টের ব্যাপারে অনেক মহিলাদের অনেক ধরনের সমস্যায় ওনারা ভোগেন, বা বেবি হওয়ার পরে বা একটু বয়স হয়ে যাওয়ার পরে ওনাদের যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করি, সেই সমস্যাগুলো সমাধানের জন্যই আজকে আমরা ব্যায়ামটা সেট করেছি, যেটা থেকে ওনারা উপকৃত হবেন যে চেস্ট মাসলটা টোন এবং অ্যাক্টিভ হওয়ার জন্য। এই ব্যায়ামটাকে বলছি আমরা ফ্লাই, ডাম্বেল ফ্লাই। এখন আমরা দেখব যে ব্যায়ামটা কিভাবে করতে হবে এবং পরে আমরা মাসলগুলো নিয়েও আলাপ করব। জি, করেন। বলটা আস্তে আস্তে কন্ট্রোল পজিশনে আস্তে যাবেন এবং অ্যালাইনমেন্টটা থাকবে এমনভাবে যে শরীরটা যেন, হিপটা যেন নেমে না যায় বা খুব হাইপার এক্সটেন্ডেড হয়ে না থাকে, ইন কন্ট্রোল থাকে, যে আপনার হিপ এবং টোটাল অ্যাপসটা কন্ট্রোলে রেখে তারপর আমরা চেস্টের ব্যায়ামটা যাব, যেটা আমরা কভার করবো পেক্টোরাল মাসলটা, টোটাল পেক্টোরাল মাসল। জি, ফ্লাই শুরু করেন। ইনহেল, নিঃশ্বাস নেবেন এবং ছাড়ার সময় খেয়াল করবেন যে টোটালি স্কুইজ করবেন, চেস্ট পার্টটা স্কুইজ করবেন টোন আপের জন্য, এবং যখন ছাড়বেন এটা করবেন, ওপেন করবেন, তখন নিঃশ্বাসটা নেবেন, যখন ছাড়ছেন তখন স্কুইজ করবেন। এখানে সবার সাধারণ একটা যে ভুলটা হয়, ওনারা যখন নিঃশ্বাস নেন তখন পেটটা সহ ফুলিয়ে ফেলেন। হ্যাঁ, এখানে আমাদের খেয়াল করতে হবে শুধুমাত্র চেস্ট এক্সপ্যান্ড হবে, চেস্টটা ফুলবে, আর যখন আমরা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আনবো তখন এই জায়গাটা স্কুইজ হবে, পাশাপাশি পেটটা আরও চেপে যাবে, পেটটা ফুলবে না, নর্মাল থাকবে, বরং যখন চেস্ট চাপবে তখন পেটটা আরও বেশি চাপবে এবং টোটাল মুভমেন্টটা হবে ইন কন্ট্রোল। জি, আরেকবার করে নিঃশ্বাস নিলাম এবং ছাড়লাম, এবং এবার জি, এভাবে আপনি 12 থেকে 15 বার করতে পারেন। এবার ওঠার সময় আস্তে আস্তে কন্ট্রোল এবং হিপের পেটের কন্ট্রোলটা রেখে স্পাইন অ্যালাইনমেন্ট ঠিক রেখে তারপর আমি সোজা হয়ে বসলাম। আরেকটা ব্যাপার আমরা দেখছি যে এখানে উনি হাতে একটা ওজন দিয়ে করছেন, মেয়েরা অনেক সময় মিসগাইডেড হন যে ওয়েট নিলে পরে হয়তো ওনাদের মাসল হয়ে যাবে। এখানে আমার খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে মেয়েদের মাসল হওয়ার জন্য যেই হরমোনটা দরকার সেটা হচ্ছে টেস্টোস্টেরন। ছেলেদের টেস্টোস্টেরন যে পরিমাণ থাকে আমাদের সেই পরিমাণ থাকে না, আমাদের থাকে ইস্ট্রোজেন হরমোন, যেটা আমাদেরকে মাসল ডেভেলপ করতে দিচ্ছে না। সুতরাং ওয়েট নিলে আমাদের মাসল হয়ে যাবে তা না, আমরা ওয়েটটা নিচ্ছি এই কারণে যেন মাসলটা টোনড আপ হয় তাড়াতাড়ি। এটা ডিপেন্ড করতে পারে যে যিনি করছেন উনি কতদিন ধরে ব্যায়াম করছেন। উনি যদি একদম নতুন হন তাহলে উনি শুধুমাত্র খালি হাতে করতে পারেন ব্যালেন্সের জন্য। আস্তে আস্তে যখন উনি দেখবেন যে উনি রেডি বা কোনো ধরনের প্রেশার ফিল করছেন না, তখন কিন্তু বেনিফিটটা একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে। তখন আমরা অল্প হালকা ওয়েট নিয়ে বা পানির বোতল নিয়ে বা বই নিয়ে তখন আমরা করতে পারি যে কিছুটা রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য, যে মাসলটা তাড়াতাড়ি যেন অ্যাক্টিভেটেড হয় এবং সেটা টোনড আপ হতে আপনাকে সাহায্য করে। প্রিয় দর্শক, হঠাৎ করেই আপনার কিংবা আপনার আশপাশের মানুষের শরীরের যে কোনো অংশ আগুনে পুড়ে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে ঠিক তাৎক্ষণিকভাবে কি করণীয় তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হঠাৎ করে যে কোনো মুহূর্তেই আমাদের শরীরে যে কোনো জায়গা পুড়ে যেতে পারে। পুড়ে যেতে গেলে প্রথমে আক্রান্ত ব্যক্তিকে অ্যাসুরেন্স নিতে হবে এবং বলতে হবে আপনি ভয় পাবেন না। তারপর তাকে আগুনের যে জায়গাতে আগুন লেগেছে তার থেকে সরিয়ে নিতে হবে এবং তাকে কোনো কম্বল বা ভারী কোনো কাপড় দিয়ে জড়িয়ে ধরতে হবে। এরপর যে জায়গাটা পুড়ে গেছে সেখানে হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে। এতে হচ্ছে পোড়া অংশটার ক্ষতটাও কমবে কিছুটা এবং সে আরাম পাবে। এবং আমরা যেটা দৈনন্দিন জীবনে করে থাকি অনেকেই, পেস্ট, তারপর হচ্ছে নারিকেল তেল, এসব আমরা দিয়ে থাকি, এগুলো কোনোভাবেই দেওয়া যাবে না এবং তাকে যত দ্রুত সম্ভব আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। প্রচণ্ড জ্বরের পর মাথার চুল পড়ার প্রবণতা বাড়তে পারে। পুষ্টিকর খাবার গ্রহণ করুন, অল্প দিনেই এ সমস্যা কেটে যাবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়।
প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: গর্ভাবস্থার যে কোনো সময় যদি একজন রোগীর ডায়াবেটিস ধরা পড়ে, সেটাকে আমরা জিডিএম বা গর্ভাবস্থার ডায়াবেটিস বলি। সেই রোগীটির আগে ডায়াবেটিস ছিল কি ছিল না সেটি কোনো বিষয় না, বা তার পরবর্তীতে ডায়াবেটিসটি থাকবে কি থাকবে না সেটিও কোনো বিষয় না। তার প্রথম ডায়াবেটিসটি ডায়াগনোসিস হবে যখন সে প্রেগনেন্ট হলো, ঠিক সেই সময়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।